আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। আজকে আমরা ক্যান্সার রোগ সম্পর্কে একটু আলোচনা করব। আম ভারতের অত্যন্ত জনপ্রিয় এককালের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার নভজিৎ সিধু তার স্ত্রীর ক্যান্সার আম জার্নি নিয়ে একটি সংবাদ সম্মেলন সম্প্রতি করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি তার স্ত্রীর যে ক্যান্সার সেটিকে সারিয়ে ফেলতে সক্ষম হয়েছেন কতগুলো আম নিয়ম মেনে এবং কিছু বিশেষ খাবার খেয়ে। আমরা আম যেই খাবারগুলোকে আমাদের দেশে আয়ুর্বেদিক অ্যাম যে চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে যেই অ্যাম ফলমূল বা শাকসবজিগুলো খেতে বলা হয়, তিনি খানিকটা সেই রকমের ইঙ্গিত দিয়েছেন যে, সেগুলো ব্যবহার করেই তার স্ত্রীর ক্যান্সার ভালো হয়ে গিয়েছে। তো আম এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে গতকাল আমি একটি পোস্ট দিয়েছিলাম যেখানে আমি দাবি করেছিলাম ওই আম প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যানের বিশ্লেষণ এবং রিচার্ড স্মিথ নামে একজন আম এক ব্যক্তির আ যে উপস্থাপিত তথ্য তার ভিত্তিতে বলেছিলাম যে শাকসবজি, ফলমূল আমাদের জন্যে আসলে যতটা উপকারী বলে দাবি করা হয়, এগুলো আসলে ততটা উপকারী নয় বলে প্রমাণ পাওয়া গিয়েছে। তারপরে হলুদ খাওয়ার ব্যাপারে আমাদের অনেকেই এক্ষেত্রে আমাদের কি বলে যে এম জাহাঙ্গীর কবির ভাইয়ের নাম এসছে, মুজিবুল হক ভাইয়ের নাম এসছে, মুজিবুর রহমান ভাইয়ের নাম এসছে, ওদিকে মনিরুজ্জামান, ডাক্তার মনিরুজ্জামান কোয়ান্টাম হেলথ ক্লাবের যে অ্যা ডাক্তার, উনার কথা এসেছে যে উনারা বলছেন সব এগুলো ভালো। আর আমি কেন বলছি এই জিনিসগুলো ভালো নয়? সেরকম দাবি এসেছে। তো এর প্রেক্ষাপটেই বা এই ভিডিওর আ জবাবে এক ভাই আমাকে এই আম এ নবজিৎ সিধুর একটি সংবাদ সম্মেলনে উনি যে তথ্য উপস্থাপন করেছেন সেটি অ্যা লিঙ্ক পাঠিয়েছেন এবং নবজিৎ সিধু তার এই আম প্রেস কনফারেন্সে দাবি করেছেন যে, যে খাবারগুলোর কথা আমি বলছি আসলে শরীরের জন্য খুব উপকারী নয়, যেমন হলুদ, তিনি দাবি করেছেন যে সেগুলো খাইয়েই তিনি তার স্ত্রীকে ক্যান্সার মুক্ত করেছেন। তো আমাকে সেই ভাই জিজ্ঞেস করেছেন যে, "তাহলে অ্যাম এটা কি করে সম্ভব হলো?" তো আ সেজন্যেই আজকে এই ভিডিওটা করতে চাওয়া, যাতে করে এই বিষয়ে আমরা যে আ বিভ্রান্তিগুলো, সেগুলোকে সমাধান করে নিতে পারি। তো চলুন আমরা ভিডিওটিতে যাই এবং স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে দিই। আমি ভিডিওটির গতি একটু বাড়িয়ে দিয়েছি কারণ যাতে করে সহজে অল্প সময়ের মধ্যে ক আম ভিডিওটি আমরা দেখে শেষ করতে পারি। পুরো ভিডিওটা দেখব না। উনি উনার স্ত্রীর ক্যান্সার চিকিৎসার জন্য যেই অংশে আ আসলে কি করেছিলেন সেই বিষয়গুলো আলোচনা করছেন। আমি সেই অংশটুকুই আপনাদের সামনে অ্যাম আ তুলে ধরব এবং আমার মতামতটা তুলে ধরব। তো চলুন তাহলে শুরু করি। আশা করি এর থেকে আমরা কিছু আমরা সকলেই কিছু নতুন জিনিস শিখতে পাবো। তো শুরু করছি। और तब तक पूरी तरह जो कैंसर का इलाज होना चाहिए और सबसे बड़ी बात है ये हिंदुस्तान में हुआ सरकारी अस्पताल राजेंद्र हॉस्पिटल में 40% इलाज राजेंद्र हॉस्पिटल में हुआ फिर जमुनानगर में हुआ तो डॉक्टर सेड कि सिद्धू साहब 5% भी चांस नहीं मेटास्टेसिस है स्किन में आ गया है एक ऑन्कोलॉजिस्ट তো বাংলা অনুবাদ করে যেহেতু হিন্দিতে উনি কথা বলছেন বা পাঞ্জাবি, হিন্দি একটা মিক্স ভাষায় কথা বলছেন আসলে। তো আ তিনি বললেন যে তার স্ত্রীকে ডাক্তারের কাছে নেয়ার পরে ডাক্তার আম উনাকে পরীক্ষা-নিরীক্ষা করে বলেছিলেন যে উনার বাঁচার সম্ভাবনা ৫% এরও কম। তো উনার ক্যান্সার মেটাস্টেসিস হয়ে গিয়েছিল। মেটাস্টেসিস হওয়ার অর্থ হচ্ছে যে ক্যান্সারটি যেই অঙ্গে শুরু হয়েছিল, সেই অঙ্গে থেমে না থেকে বা সেই অঙ্গের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা দেহের মধ্যে ছড়িয়ে গিয়েছিল এবং ক্যান্সার তার ত্বকের মধ্যেও চলে এসেছিল। যেটা কিনা অত্যন্ত অ্যাডভান্সড পর্যায়ে বা খুব গুরুতর অসুখ যখন খুব গুরুতর অবস্থায় পৌঁছে যায়, তখন এই ঘটনাটি সাধারণত ক্যান্সারে ঘটে। তো সেই তথ্যের উপর বা আম আ হ্যাঁ, উপাত্তের উপর ভিত্তি করে ডাক্তার বলেছিলেন যে আ উনার স্ত্রী বেঁচে থাকার সম্ভাবনা ৫% এরও কম। मेरे दोस्त का बेटा अमेरिका से आया उसने कहा सर नो चांस व्हाट्सएवर উনার এক বন্ধুর ছেলে সে আমেরিকা থেকে এসেছিল যে একজন অনকোলজিস্ট। সেও এসে তার স্ত্রীর অবস্থা বিবেচনা করে বলেছিল যে কোনোই আশা নেই।
सो व्हेन द चांसेस वर ग्रिम, मैं घंटों पढ़ता रहता था, और आज की प्रेस कॉन्फ्रेंस का कारण भी बताऊंगा। তো যখন এই অবস্থা হলো যে অ্যাম উম কোনোই আশা কোথাও দেখা যাচ্ছে না, তখন নবজিৎ সিধু তিনি লেখাপড়া করতে শুরু করলেন। তো অ্যাম এবং এই প্রে এ এই জায়গায় আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও কিছু বলব। আমার ভাবির যখন ক্যান্সার ধরা পড়ল, ২০১৯ সালের ডিসেম্বর মাসে ক্যান্সারটি ধরা পড়ল। তো লিভারে কোলাঞ্জিওকার্সিনোমা। তো তখন আমিও ঠিক একই কাজ করেছিলাম। আমার ভাবির ক্ষেত্রেও ডাক্তাররা দেখে ১ম এ অপারেশন করতে বললেন। সার্জারি করে লিভারের একটা বিশাল অংশ কেটে বাদ দেয়া হলো। কিন্তু তারপরেও দেখা গেল যে ক্যান্সার থেকে লিভারটাকে মুক্ত করা যায়নি। তো তখন এইরকম রোগ হলে যেটা হয় যে ক্যান্সার যেহেতু আমরা জানি যে এটা মরণ রোগ, এটা হলে মানুষকে বাঁচানো প্রায় অসম্ভব। তো তখন আমরা করলাম কি অ্যা বিভিন্ন দিকে খুঁজতে শুরু করলাম যে কোথাও কেউ কোনো সমাধান দিয়েছেন কিনা, দিতে পেরেছেন কিনা বা এটাকে অসুখটাকে সহজভাবে ব্যাখ্যা করতে পারছেন কিনা। তো নবজিৎ সিধু বললেন যে তিনি ৪ থেকে ৫ ঘন্টা প্রতিদিন লেখাপড়ার পেছনেই খরচ করতেন। এই উনার স্ত্রীর এই অবস্থা যখন হয়ে গেল তখন। এবং আমি সেটাকে অ্যাম আমি উনার এই যে অভিজ্ঞতা তার সঙ্গে আসলে নিজেকে মেলাতে পারি। কারণ আমার বড় ভাবিরও যখন ক্যান্সার ধরা পড়ল, অ্যাম আ আমরা একই বাড়িতে ছিলাম। আমি বড় ভাইয়ের সঙ্গে তখন থাকি। তো আমিও তখন এরকম ঘন্টার পর ঘন্টা ক্যান্সার সম্পর্কে জানার চেষ্টা করতাম। তারই অংশ হিসেবে প্রফেসর টমাস সি ফ্রিডের যে গবেষণা সে সম্পর্কে জানতে পারি। উনার গবেষণার উনার প্রকাশিত অনেকগুলো গবেষণাপত্র সেগুলোকে পড়ি। তারপরে আ কিটোজেনিক ডায়েট নিয়ে যে কোর্সটা তখন সেই ২০২০ সালে আমি সেটা করি। সেটার অংশ হিসেবেও ক্যান্সার সম্পর্কে কিটোজেনিক ডায়েট যে উপকারী, সেই তথ্যগুলো সেখান থেকে পাই। তো এইভাবে করেই আমার জার্নিটা শুরু হয়। ক্যান্সার নিয়ে আমার যে যাত্রা, সেটা আসলে সেখান থেকে শুরু হয়। তো যেটা বলার চেষ্টা করছিলাম যে, উনি যেই অভিজ্ঞতার কথা বললেন যে, দৈনিক ৪-৫ ঘন্টা করে লেখাপড়া করা, জানার চেষ্টা করা যে কোথাও কোনো সমাধান আছে কিনা। ক্যান্সার হলে কিন্তু ক্যান্সার রোগীরা তাই করে। ক্যান্সার রোগীর আপনজনেরা তাই করে। যে কোথাও কোনো সমাধান আছে কিনা। হোমিওপ্যাথিক হোক, অ্যালোপ্যাথি হোক, অ্যাম ন্যাচারোপ্যাথি হোক, আয়ুর্বেদ হোক, যাই হোক, আমার দরকার সমাধান। मैं घंटों पढ़ता रहता था, रिसर्च करता रहता था, अमेरिकन डॉक्टर्स, आयुर्वेद, कुछ नहीं छोड़ा मैंने। मैं दिन की कम से कम नहीं 4-5 घंटे पढ़ाई करता था। मैं जब भी डॉक्टर्स को पूछता था कि जी ये डाइट शुरू कर दूं, उन्होंने कहा नो। कीमोथेरेपी चल रही थी, और मैं जो दवाई थी, जो डॉक्टर्स थे, उनका कहां से मुकाबला करता? मुझे क्रिकेट खेल ही नहीं सिखा सकता, मैं उन्हें डॉक्टर ही नहीं सिखा सकता। তো উনি এই লেখাপড়া করে এই ডায়েট সম্পর্কে শিখলেন এবং ক্যান্সারের জন্যে বিশেষ একটি ডায়েট এপ্লাই করলে ক্যান্সার ভালো হতে পারে এই বিশ্বাস তার মধ্যে এলো। তো তখন তিনি ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করলেন যে, "আমি কি এই ডায়েট শুরু করতে পারি?" তার ডাক্তার বললেন যে, "না, আপনি এটা করতে পারবেন না।" তো যেহেতু তার স্ত্রীর তখন কেমোথেরাপি চলছিল এবং উনি খুব ভালো একটা উদাহরণ দিলেন যে, আমাকে উনার নিজের কথা বলে বললেন যে, "আমাকে উনারা ক্রিকেট খেলা শেখাতে পারবেন না, আর আমি উনাদেরকে ডাক্তারি শেখাতে পারব না।" তো সুতরাং উনার কথাই আমাদেরকে তখন মেনে নিতে হয়েছে। যদিও এই কথাটা আসলে পুরোপুরি ঠিক না। এই জায়গাটাতে আমি উনার সঙ্গে একটু দ্বিমত করব। দ্বিমত করব এই কারণে যে, যারা ক্যান্সার আক্রান্ত আপনারা আছেন, তারাও যদি একই মনোভাব নিয়ে চলেন, তাহলে কিন্তু আপনারা বিপদের মধ্যে পড়বেন। আপনার চিকিৎসক অনেক কিছুই জানেন হয়তো, কিন্তু আপনি কি করবেন, আপনি কি ডায়েট অনুসরণ করবেন, সেই সিদ্ধান্তটা আপনার। এটা কিন্তু ডাক্তারের সিদ্ধান্ত না। ডাক্তার আপনাকে বুঝিয়ে বলতে পারেন যে, এই ডায়েট করলে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা? এবং যদি কেউ বলে যে এক্ষেত্রে ক্ষতি হবে, তখন আবার চ্যালেঞ্জ করবেন। মানে উনি বলে দিলেন, আপনি সঙ্গে, সঙ্গে মেনে চলে এলেন, তা না। আপনি উনাকে চ্যালেঞ্জ করবেন যে, "আপনি যে এই কথাটা বললেন, প্রমাণটা কি? আপনি বলছেন এটা খারাপ, প্রমাণটা কি? আপনি বলছেন এটা ভালো, প্রমাণটা কি?" প্রমাণ ছাড়া কোনো তথ্যকে নেবেন না। কারণ অনেক চিকিৎসকই আছেন যারা নিজেরাও আসলে উনি চিকিৎসক কিন্তু এই যে ডায়েট বা এই জাতীয় বিষয়-আশয়গুলো সম্পর্কে উনার যে অ্যাম ট্রেনিং, উনাকে যে প্রশিক্ষণ দেয়া হয়েছে, উনি যে লেখাপড়া করেছেন তার মধ্যে এগুলো ছিল না। এইগুলো তো উনারা পরে শিখেছেন কখনো নিজের পরিবার থেকে, কখনো আত্মীয়স্বজন কারো কাছ থেকে, কখনো পাড়ার কোনো মুরুব্বি বলেছে। কখনো বড় উনার যে সিনিয়র ডাক্তার তিনি কোনো একটা কিছু বিশ্বাস করতেন। এইরকম সমস্ত সোর্স থেকেও উৎস থেকেও উনারা কিছু তথ্য পেয়ে থাকেন যেগুলোকে উনারা বিশ্বাস করেন। কিন্তু যেগুলোর বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ নেই। তো এখন আপনি একদিকে তো পাস করা অনেক বড় ডাক্তার এবং সেই আ অবস্থান থেকে, সেই জায়গা থেকে যখন আপনি কথা বলছেন
তখন লোকে মনে করে যে আপনি যে কথাটাই বলছেন, সে কথাটাই হয়তো আপনি নিশ্চয়ই ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করে জেনে বুঝে তারপর বলছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই ডাক্তাররা এটা আসলে করেন না। তারাও মানুষ। সুতরাং তাদের মধ্যেও মানুষের সাধারণ যে প্রবণতাগুলো সেগুলো রয়েছে। তো সেজন্যে যে যখন ডাক্তার আপনাকে বলবেন যে, "না এই ডায়েটটা করা যাবে না, এটার ক্ষতি হয়েছে বা রয়েছে।" প্রশ্ন করতে হবে, "কি ক্ষতি? প্রমাণটা কোথায়? আপনি কোথায় পেয়েছেন?" উনার সঙ্গে ঝগড়া বাঁধাবার জন্যে নয়, বরং জীবনটা যেহেতু আপনার, আপনার আপনজনের, সুতরাং এই যেকোনো পরিবর্তন করার আগে বা কোনো পরিবর্তনকে বাদ দেওয়ার আগে আপনার নিশ্চিত প্রমাণ থাকা দরকার। কারণ নয়তো আপনি প্রমাণ ছাড়া যদি ভুল কাজ করেন, তাহলে খেসারত দিতে হবে কার? আপনার এবং জীবন দিয়ে। তো সেজন্যে উনি যেই আচরণটি করেছেন, সেই আচরণটি আপনারা করবেন না। ডাক্তার যদি বলে যে, "এটা করা যাবে না" তাহলে ডাক্তারকে চেপে ধরবেন যে, "করা যাবে না কেন? প্রমাণ কি?" तो जब ये हुआ कि कोई चांस ही नहीं रह गया, तो जो मैंने पढ़ा था, जो मैंने रिसर्च की थी, उसके जो कॉमन डिनोमिनेटर थे, मैंने अपनी बेटी को कहा, बेटा हम ये डाइट शुरू करेंगे। তো যখন আর কোনো আশা থাকলো না, তখন তিনি এই যে অ্যা দীর্ঘ সময় লেখাপড়া করে যে তথ্যগুলো সংগ্রহ করেছিলেন, তার মধ্যে যেই জিনিসগুলো কমন ডিনোমিনেটর অর্থাৎ যেই জিনিসগুলো আসলে অ্যা সবাই মোটামুটি বলছেন, যেখানেই উনি লেখাপড়া করছেন, যে উৎস থেকেই তথ্য নিচ্ছেন, তারা সবাই মোটামুটি যে কাজগুলো করার জন্য বলছেন, যে খাবারগুলো খাওয়াতে বলছেন, তিনি সেই খাবারগুলোকে নিয়ে একটি ডায়েট শুরু করলেন। বা ডায়েট শুরু করার সিদ্ধান্ত নিলেন এবং তার মেয়েকে বললেন যে, অ্যা "মা আমরা এই ডায়েটটা করব।" यू विल नॉट बिलीव इट। इस प्रेस कॉन्फ्रेंस का कारण सबसे बड़ा ये है कि जब भी मैं कोई पोस्ट डालता था नूनी की, इतना रिस्पॉन्स आता था, इतनी दुआएं, इतनी विशेष, मैं आपको बता नहीं सकता। लेकिन उसमें बहुत से लोग पूछते थे, साहब आपके पास तो करोड़ों हैं, आप इलाज करवा लोगे, आप ठीक हो जाओगे। তো এই যে প্রেস কনফারেন্সটি উনি করছেন, সেটির কারণ তিনি ব্যাখ্যা করলেন এক্ষেত্রে। তিনি বললেন যে, আ তিনি যখন উনার স্ত্রীর ক্যান্সার অবস্থাটা নিয়ে বিভিন্ন পোস্ট করতেন বিভিন্ন জায়গায়, Facebook হয়তো বা এরকম সোশ্যাল মিডিয়ার জায়গাগুলোতে অনেকেই অনেক কমেন্ট করত, দোয়া করত। কিন্তু অনেকে আবার প্রশ্ন করত বা একটা কথা তুলে আনত যে, "আপনি তো ভাই কোটিপতি, আপনার তো টাকার অভাব নাই। সুতরাং টাকা খরচ করলেই আপনার একটা সমাধান আপনি পেয়ে যাবেন।" তো অ্যাম যারা গরিব মানুষ তাদের কি হবে? তো সেই প্রশ্নের জবাবটা দেয়ার জন্যই তিনি আসলে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে উনার যে অভিজ্ঞতা সেটা সবার সঙ্গে শেয়ার করছেন। অর্থাৎ উনি বলতে চাইছেন যে সমাধানটা তিনি ব্যবহার করেছেন, তার স্ত্রীর ক্যান্সার থেকে স্ত্রীকে মুক্ত করার জন্যে যেই সমাধানটা তিনি ব্যবহার করেছেন, সেই সমাধানটা আসলে সাধারণ মানুষ, গরিব বা মধ্যবিত্ত অ্যা যে ইনকামের বা মধ্যবিত্ত পর্যায়ের মানুষ যারা রয়েছেন, শ্রেণীর মানুষ যারা রয়েছেন, তারাও এটাকে অনুসরণ করতে পারবেন। শুধু এই যে সমাধান উনি দিয়েছেন, সেই সমাধানের জন্য টাকা-পয়সাটাই সবথেকে বড় কথা নয়। সেটা বোঝাবার চেষ্টা করছেন। लेकिन एक आम गरीब आदमी कैसे ठीक होगा? ये जो मनी इन द बैंक की बात है, इसकी वजह से आज उस आम जो मेरे बहन भाई मिडिल क्लास, लोअर मिडिल क्लास, किसी भी अवस्था में है, मैं उनके मन में ये आस और विश्वास जगाने के लिए इस प्रेस कॉन्फ्रेंस को कर रहा हूं और ये शेयर करूंगा कि किस तरह से नोनी उस अवस्था से स्टेज 4 कैंसर मेटास्टेसिस, डॉक्टर्स गिविंग अ 3% चांस, किस तरह से वहां से 40 दिन में वापस आई। তো এই কনফারেন্সের মধ্যে তিনি তার স্ত্রী কিভাবে উনারা কি পরিবর্তন করার পরে উনার স্ত্রী আ স্টেজ 4 মেটাস্ট্যাটিক ক্যান্সারের অবস্থা থেকে মাত্র ৪০ দিন সময়ে ক্যান্সার মুক্ত হলেন, সেই তথ্য দেবেন এবং এই তথ্য দিলে যারা আম নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, মিডল ক্লাস যারা রয়েছেন, তারা আ মানি অর্থনৈতিক অবস্থা আপনার যাই হোক, আপনি যে কেউ এই সমাধানটা ব্যবহার করতে পারবেন, এটাই হচ্ছে উনার দাবি। সেজন্যেই সাধারণের সেবায় তিনি এই তথ্যটি তুলে ধরছেন। नाउ जब लोग ये कहते हैं कि करोड़ों रुपया लगता है, मुझे ये बताइए नीम के पत्तों पे क्या पैसे लगते हैं, कच्ची हल्दी पे क्या पैसे लगते हैं, नींबू और सेब के सिरके पे क्या पैसे लगते हैं। তো পয়সার যে প্রশ্নটি, সেই প্রশ্নের জবাবে তিনি বললেন যে, "আসলে নিম পাতার দাম আর কত? তারপরে কাঁচা হলুদের দাম কত? তারপরে অ্যাপল সাইডার ভিনিগার যেটা, সেটার দাম কত?" এগুলো তো যে কেউই সংগ্রহ করতে পারেন। যে কেউই এগুলোকে ব্যবহার করতে পারবেন। मैं वो शेयर करूंगा सब कुछ आज।
सो 4-5 चीजें थी जो मैंने ये रियलाइज किया कि भाई मेन कॉजेज ऑफ कैंसर है। তো উনি বলছেন যে কি উনি করেছেন সমস্তটাই উনি আজকে এই কনফারেন্সে শেয়ার করছেন। সবার সঙ্গে সবাইকে জানিয়ে দিচ্ছেন। আর আম ক্যান্সারের কারণ হিসেবে তার লেখাপড়া থেকে তিনি জেনেছিলেন যে ক্যান্সারের ৪-৫ টি কারণ রয়েছে। कैंसर इन्फ्लेमेशन है। ক্যান্সার হচ্ছে ইনফ্লামেশন। बीमारी का कारण इन्फ्लेमेशन, और वो इन्फ्लेमेशन दूध से, एक कार्बोहाइड्रेट्स व्हीट, ज्यादातर व्हीट से। আর এই ইনফ্লামেশন হয় হচ্ছে দুধ খাবার কারণে ১ নম্বর। ২ নম্বর হচ্ছে গম, গম থেকে তৈরি করা যে খাবারগুলো সেইগুলো বেশি খাওয়ার কারণে। आप बहुत से लोगों को देखेंगे वो कनक छोड़ गए हैं खाना, पेस्टिसाइड्स है और है, ठीक है। তো অনেক লোকেই এগুলো খাওয়া বন্ধ করে দিচ্ছে। কারণ এগুলোর মধ্যে পেস্টিসাইড ব্যবহার করা হয় বা আরো অনেক উল্টাপাল্টা কেমিক্যাল হয়তো মেশানো হয়, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী और নয়। उससे भी ज्यादा जो रिफाइंड मैदा, এর থেকেও বেশি খারাপ যে জিনিস আমরা খাচ্ছি সেটা হচ্ছে যেমন ময়দা। তো সেটা আসলে একই কথার রিপিটেশন হয়ে গেল। কারণ গম থেকেই তো আটা হয়। তারপরে সেটাকে আবার রিফাইন করে আমরা ময়দা বানাই। তো রিফাইন্ড ময়দাটাও তাহলে গমের কথার সঙ্গে মিলে গেল। কিন্তু আ যদি কারো বুঝতে হয়ে থাকে, ময়দা দিয়ে তৈরি করা যেকোনো খাবার খাওয়াটাও তাহলে এক্ষেত্রে উনি বলছেন ঝুঁকিপূর্ণ। जो हम जलेबी खाते हैं, शुगर, रिफाइंड शुगर सबसे बड़ी पॉइजन कैंसर के लिए। कैंसर फीड्स ऑन शुगर। তো তিনি সুগারের কথা বললেন যে রিফাইন্ড সুগার যেটা আমরা খাই সেটাও খুব ক্ষতিকর। কারণ ক্যান্সার আসলে অ্যাম চিনি খেয়ে বাঁচে। এই ক্ষেত্রে আমার লেখাপড়া থেকে আমি বলব যে উনি দুটো বিষয়কে একটু গুলিয়ে ফেলছেন। আম যে কথাগুলো এ পর্যন্ত বলেছেন সেগুলো আসলে বেশ গুরুত্বপূর্ণ এবং আম ভালো কথা। যে এই যেমন ধরুন আ আটার কথা, ময়দার কথা, গমের কথা। অ্যা এইগুলো ক্যান্সার রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট যেইগুলো পেটে গিয়ে হজম হওয়ার পরে রক্তে গ্লুকোজ হিসেবে প্রবেশ করে। তো চিনি বলতে উনি রিফাইন্ড চিনির কথা বললেন এবং চিনির রিফাইন্ড সুগারের কথা বলেই সঙ্গে বললেন যে ক্যান্সার চিনি খেয়ে বাঁচে এবং শুনলে আপনার কাছে মনে হবে তাহলে নিশ্চয়ই ক্যান্সার এই রিফাইন্ড সুগার যেটা উম মাফ করবেন ঢেকুর আসছে। তো যে রিফাইন্ড সুগার যেটা সেটা খেয়ে বাঁচে। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা নয়। বাস্তবতা হচ্ছে ক্যান্সার আসলে গ্লুকোজ খেয়ে বাঁচে। প্রধানত গ্লুকোজ খেয়ে বাঁচে। গ্লুকোজকেও চিনি বলা হয় সাধারণ ভাষায়। অ্যাম বা মানে সাধারণ ভাষায় মানে কি বিজ্ঞানীদের যারা গবেষণা করেন, তারা গ্লুকোজ হলেও বলেন চিনি, ফ্রুক্টোজ হলেও বলেন চিনি, তারপরে সুক্রোজ যেটা আমরা বাজার থেকে কিনে আনি, সেটা হলেও তারা বলেন চিনি। তো সুতরাং চিনি বলতে অ্যাম আসলে সবগুলোকেই বোঝায়। কিন্তু ক্যান্সার যেই রকমের চিনিটাকে খেয়ে জীবন ধারণ করে প্রধানত, কারণ আরো আরেকটা জ্বালানি আছে, আরেকটা খাবার আছে যেটা ক্যান্সার খেতে পারে, যার নাম হচ্ছে গ্লুটামিন। তো ক্যান্সার এই গ্লুকোজকে প্রধানত খায়। তো ময়দা পেটে হজমের পরে গ্লুকোজে রূপান্তর হয়। গম গ্লুকোজে রূপান্তর হয়। ভাত গ্লুকোজে রূপান্তর হয়। আলু, ফল এগুলো সব গ্লুকোজে রূপান্তর হয়। তো সুতরাং ক্যান্সারের যদি আমরা এই খাবারগুলোকে বাদ দেই তাহলে ক্যান্সার আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে ক্যান্সার খাবার কম পাবে। তিনি সেটাকেই বোঝাবার চেষ্টা করছেন। तो कैंसर की वो लाइफ लाइन जो थी, जो मेरे हिसाब से मैंने अपनी तरफ से कोई प्रबंध नहीं किया था, आयुर्वेद, अमेरिकन डॉक्टर्स, हिंदुस्तान की रिसर्च, सब कुछ 10-10 घंटे पढ़ के, जो कॉमन डिनोमिनेटर्स थे उनमें, शुगर कट करो तो इसको सवेरे जो चाय पीती थी गॉन। তো উনি বললেন যে ওই কথাটাই আরেকবার রিপিট করলেন যে, বিভিন্ন দেশের আমেরিকার বিভিন্ন ডাক্তারদের যে উপস্থাপিত তথ্য, সেগুলো পড়ে, সেগুলো বুঝে, সেখান থেকে তারা সবাই যেই কাজগুলো করার কথা বলছেন, তিনি সেইগুলোকে নিয়েই করতে শুরু করলেন এবং তিনি বুঝলেন যে সুগারটাকে বাদ দিতে হবে। তো তাহলে সুগারটাকে তিনি ১ম এই বাদ দিয়ে দিলেন। मिल्क प्रोडक्ट्स गॉन, आटा गॉन, मैदा गॉन, एरिएटेड ड्रिंक्स गॉन, राइट, समोसे। তার মানে মিল্ক প্রোডাক্ট বাদ দিলেন, আটা বাদ দিলেন, অ্যাম ময়দা বাদ দিলেন, আ এরিয়েটেড ড্রিংক মানে হচ্ছে যে ওই কোল্ড ড্রিংকস যেগুলোকে আমরা বলি আমাদের দেশে, সেগুলো বাদ। আ जलेबी, एवरीथिंग गॉन। नाउ आई विल टॉक अबाउट द थिंग्स दैट गॉट हर बैक। তো এই সমস্ত শর্করাজনিত ভিত্তিক খাবার বা যেগুলো মিষ্টি স্বাদের খাবার যেগুলো, সেই সবগুলোকে তিনি বাদ দিয়ে দিলেন। চা খাওয়া, চায়ের মধ্যে দুধ দেয়া বন্ধ করে দিলেন। তো এ এখন তিনি বলবেন যে তিনি আসলে কি দিয়েছিলেন? এতক্ষণ তো বললেন কি বাদ দিয়েছিলেন। এবারে বলবেন কি খেতে দিয়েছিলেন উনাকে?
रिफाइंड ऑयल्स, जितने भी रिफाइंड ऑयल्स हैं गॉन। রিফাইন্ড অয়েলগুলোকেও তিনি বাদ দিয়েছিলেন। অ্যাম রিফাইন্ড অয়েল বলতে এখানে বাজারে আমরা যে তেলগুলো কিনতে পাই, সয়াবিন তেল, সূর্যমুখীর তেল, তারপরে এই জাতীয় এই যে ভেজিটেবল অয়েল নাম দিয়ে যেই তেলগুলো বাজারে বিক্রি হয়, এইগুলো সবই আসলে রিফাইন্ড অয়েল বা রিফাইন্ড তেল। এই তেলগুলো ক্যান্সার রোগীদের জন্য অত্যন্ত ভয়ংকর এবং সেজন্যে তিনি এইগুলোকেও পুরো বাদ দিয়েছিলেন। आई विल टॉक अबाउट हाउ शी केम बैक, द डाइट दैट वी गेव हर। এইবারে তিনি বলবেন যে ওনাকে কোন ডায়েট দিয়েছেন। सवेरे उठते ही सबसे पहली चीज जो हमने फोकस की कि कैंसर को अगर गैप दो खाने में, शुगर नहीं दो, कार्बोहाइड्रेट्स नहीं दो रोटी, तो कैंसर के सेल खुद ब खुद मरने लग जाते हैं। তো তিনি তার লেখাপড়া থেকে শিখেছেন যে যদি আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, তার মানে হচ্ছে তাহলে সে উপোস করি, তাহলে হয় হয় কি দেহে কোনো খাবার যাচ্ছে না, রুটি যাচ্ছে না। তো যেটা থেকে যে রক্তে গ্লুকোজ বাড়বে তার সম্ভাবনা থাকে না। ফলে রক্তে গ্লুকোজটা কমে গেলে তাতেই যে চাপ তৈরি হয়, সেই চাপে ক্যান্সার মরতে শুরু করে। ক্যান্সারের কোষগুলো মরতে শুরু করে। কারণ তারা প্রধানত ওই গ্লুকোজ খেয়েই তো বাঁচে। তো দেহ থেকে যদি আমরা গ্লুকোজটাকে কমিয়ে ফেলতে পারি, তাহলে ক্যান্সার কোষ চাপের মধ্যে পড়ে যায় এবং তাতে দেখা যায় ক্যান্সার কোষ মরতে শুরু করে। तो शाम होने से पहले खाना खाया 6 साढ़े 6, और सवेरे अगले दिन 10 बजे स्टार्टेड द डे विद नींबू पानी। এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই তথ্যটার দিকে উনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আপনারা যারা দেখছেন আমি তাদেরকে বলব যে আপনাদের জন্য এই তথ্যটা বেশি গুরুত্বপূর্ণ। আম এ তার কারণ হচ্ছে উনি এখানে যেটা বললেন যে উনার স্ত্রীকে তাহলে উনি ৬ টার মধ্যে সন্ধ্যা ৬ টার মধ্যে খাওয়া শেষ করিয়ে দিতেন। অর্থাৎ দিনের খাওয়া শেষ খাবারটা হতো ৬ টার মধ্যে এবং তারপরে পরবর্তী দিন ১০ টার আগ পর্যন্ত কোনো কিছু খেতে দিতেন না। তাহলে কত ঘন্টা হলো? ১৬ ঘন্টা। ৬টা থেকে ৬টা হচ্ছে ১২ ঘন্টা। তারপরে মানে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত হচ্ছে ১২ ঘন্টা। তার সঙ্গে আরো ৪ ঘন্টা সকাল ১০টা অবধি। তাহলে হলো ১৬ ঘন্টা। তো ১৬ ঘন্টা উনি উনার স্ত্রীকে উপোস করিয়েছেন। যেক্ষেত্রে যেখানে আমি আপনাদেরকে বলি ১৮ ঘন্টা করতে। আর উনার স্ত্রীকে ১ম এ তো ১৬ ঘন্টা করিয়েছেন। কিন্তু তারপরে যে জিনিসটা খেতে দিয়েছেন, সেটা ছিল এই গরম পানির সঙ্গে লেবুর রস। তার মানে সেটাতেও যে শর্করা ছিল তা কিন্তু নয়। সেটা যে একটা খাবার তাও ঠিক নয়। এটা খানিকটা আপনার দেহে পানির যে চাহিদা সেটাকে খানিকটা পূরণ করবে এবং লেবুর মধ্যে কিছু অ্যাম অ্যা কি বলে যে ভিটামিন সি আছে সেগুলো হয়তো আপনি সামান্য খানিকটা দেহে পাবেন। কিন্তু এর থেকে বেশি দেহের মধ্যে আসলে প্রবেশ করল না। তার অর্থ হচ্ছে বা এই কথাটা আমি বলছি এই কারণে যে তিনি আসলে ১৬ ঘন্টা যে উপোস করেছেন তাও নয়। বরং সকালে তিনি যদি এই চাটা খেয়ে আরো ২ ঘন্টা দেরি করে থাকেন তাহলে তিনি ১৮ ঘন্টাই উপোস করেছিলেন। কারণ আমি যে উপোসের কথা বলি ক্যান্সার রোগীদের, তার মাঝখানে কিন্তু তারা চাও খেতে পারেন। এই কালো চা যদি খান বা কালো কফি যদি খান, চিনি ছাড়া, সেটা খেতে পারেন। লবণ যোগ করে বরং খেতে পারেন। তো সেই বিচারে উনি আসলে ১৬ ঘন্টারও বেশি উপোস প্রতিদিন উনার স্ত্রীকে করাচ্ছিলেন। এখন ক্যান্সার ভালো করার জন্যে এই বিষয়টিই কিন্তু সবথেকে শালী আম ভূমিকা রাখার যে বিষয়গুলো, যে ঘটনাগুলো তার মধ্যে একটা। তো আরেকটা কথাও এখানে বলি, সেটা হচ্ছে যে উনি তো অনেক কিছুর কথা একটু পরে আপনারা শুনবেন বলছেন যে, "এটা খাইয়েছি, ওটা খাইয়েছি।" কিন্তু অ্যাম গবেষণায় গবেষণাতে একদম পরীক্ষামূলক গবেষণাতে যেই জিনিসগুলো, যেই পদ্ধতিগুলো সবথেকে ভালো ফল দেখিয়েছে, আমরা যখন আমার মতন লোক যারা আপনাদের সামনে তথ্য উপস্থাপন করি, আমাদের জন্যে সেই তথ্যটা উপস্থাপন করার আগে এই গবেষণাটা থাকাটা অত্যন্ত জরুরি। কারণ যদি গবেষণা না থাকে, তাহলে আমি যে কথা আপনাকে বলব সেটা হবে আমার ব্যক্তিগত মতামত। তো ব্যক্তিগত মতামত নিয়ে আপনি যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে সেটাকে অনুসরণ করতে পারেন। কিন্তু আম সেটা আপনার করতেই হবে তা নয় এবং সেটা যে খুব নির্ভরযোগ্য তথ্য সেটাও বলা যাবে না। তাই না? কিন্তু যদি কোনো একটি পদ্ধতি নিয়ে, কোনো একটি খাবার নিয়ে অ্যাম একেবারে পদ্ধতিগতভাবে গবেষণা করা হয় এবং তাতে ফল পাওয়া যায় যে এটা উপকারী, তখন আমরা সবাই ওই গবেষণার ভিত্তিতে এই তথ্যটাকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করতে পারি। তো উনি যে কথাটা বললেন উপোস করার যে উনার স্ত্রীকে প্রায় ১৬ ঘন্টা প্রতিদিন উপোস করিয়েছেন, এই বিষয়টা কিন্তু গবেষণাতেই উঠে এসেছে যে এটা ক্যান্সার রোগীদের সাহায্য করে। সেজন্যে এই কথাটা আমি জোর দিয়ে আপনাদেরকে বললাম। তো
এরপরেও যে জিনিসগুলো তিনি খাইয়েছেন, খেয়াল করলে দেখবেন যে সেগুলোতে আসলে শর্করা খুব বেশি থাকে না। অল্প পরিমাণ শর্করা থাকে। তো তাহলে উনার যে লাইফস্টাইলটা হয়ে গিয়েছিল, সেটা হয়ে গিয়েছিল আসলে একটা কিটোজেনিক লাইফস্টাইল। কিটোজেনিক লাইফস্টাইল, কিটোজেনিক ডায়েটে আমরা কি করি? শর্করা খাওয়ার পরিমাণটাকে সাংঘাতিকভাবে কমিয়ে দিই। তার পরিবর্তে আমরা খাই হচ্ছে অ্যা আমিষ, প্রোটিন অর্থাৎ প্রাণিজ প্রোটিন বিশেষ করে। কারণ সেটা শর্করা মুক্ত হয় সাধারণত। আ উম ডাল, তারপরে বাদাম এগুলোতে আমিষ থাকে, কিন্তু এর মধ্যে প্রচুর শর্করাও থাকে। তো সেজন্যে অ্যাম এগুলো খাওয়ার পরিবর্তে আমরা যদি প্রাণিজ আমিষটা খাই তাহলে বিষয়টা সহজ হয়ে দাঁড়ায়। তো তার সঙ্গে আমরা শক্তির জন্যে বা ক্যালোরির জন্যে চর্বি খাই। কারণ চর্বিটা তো চিনি নয়। সুতরাং চর্বি ক্যান্সার খেতে পারে না। তো এবং সেটাও গবেষণায় তাই দেখা গিয়েছে যে ক্যান্সার কোষ চর্বি বা চর্বি থেকে তৈরি করা কোনো জিনিস খেতে পারে না। ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে না। যদিও গ্লুকোজ ব্যবহার করে সে দেদারসে শক্তি তৈরি করতে পারে, বড় হতে পারে। তো তাহলে ১ম গুরুত্বপূর্ণ কথাটা তিনি বললেন যেটা হচ্ছে উপোস করা। তো উনি উনার স্ত্রীকে ১৬ ঘন্টারও বেশি উপোস করিয়েছেন। वार्म वाटर विद नींबू, उसके साथ कच्ची हल्दी, उसके साथ एक लहसुन और सेब का सिरका। उसके आधा घंटा बाद 10-12 नीम के पत्ते, और इसमें कोई पैसे नहीं लगते हैं, सीरियसली। मैं सबको बोलना चाहता हूं कि ये ग्रेड 4, स्टेज 4 से ये 40 दिन में वापस आ गई थी। তো তিনি তারপরে যে জিনিসগুলো খাইয়েছেন, তার মনে হয়েছে যে এই জিনিসগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। এই যে অ্যাম লেম লেবু খাইয়েছেন, নিমপাতা খাইয়েছেন, তারপরে কাঁচা হলুদ খাইয়েছেন, অ্যা রসুন খাইয়েছেন। তো তিনি মনে করেছেন যে এইগুলোই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমি অস্বীকার করব না বা আমি এইভাবে বলব না যে এগুলো কোনো ভূমিকা রাখেনি। কারণ অ্যা এগুলো ভূমিকা রেখেছে বা রাখেনি এই প্রশ্নের জবাব দিতে পারবে আসলে গবেষণা। যথাযথভাবে গবেষণা করলে বোঝা যাবে যে এগুলো ভূমিকা রাখতে পারে কিনা। কিন্তু এখন পর্যন্ত যে গবেষণা তাতে এইগুলো ক্যান্সার রোগীদের জন্যে অ্যাম সকলের জন্যই মানে সব ক্যান্সার রোগীদের জন্যে একই রকমভাবে প্রভাব ফেলে বা উপকার করে এইরকম প্রমাণ আমাদের হাতে নেই। কিছু পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণার প্রমাণ রয়েছে। তো পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণা যেহেতু পরীক্ষা ভিত্তিক গবেষণা নয়, সেগুলোর উপরে ঠিক ভরসা করা যায় না। তো পর্যবেক্ষণ ভিত্তিক গবেষণার বিষয়টা হচ্ছে যে গবেষকরা আসলে যাদের উপরে গবেষণা করছেন তাদের জীবনে কোনো পরিবর্তন ঘটান না। শুধু তারা তাদেরকে প্রশ্ন করেন, তারা কি খায়, কি করে ইত্যাদি, ইত্যাদি প্রশ্ন করে প্রশ্নের জবাব নিয়ে সেখান থেকে বোঝার চেষ্টা করেন যে আম কোন খাবারগুলো হয়তো তাদের দেহের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এটা গবেষকদের অনুমান। তো সেজন্য এটা খুব নির্ভরযোগ্য গবেষণা নয়। এরকম নির্ভরযোগ্য নয়, এই রকমের গবেষণাতে এরকম দাবি এসেছে যে কাঁচা হলুদ ক্যান্সার রোগীদের জন্য সাহায্য করবে। কিন্তু পরবর্তীতে যখন এটা নিয়ে গবেষণা করা হয়েছিল, পদ্ধতিগত গবেষণা যে এটা আসলে কিভাবে করে, তখন দেখা গিয়েছিল যে যেই মাত্রায় কাঁচা হলুদ অ্যাম ব্যবহার করলে ক্যান্সার কোষ মরতে দেখা গিয়েছে ল্যাবরেটরির বাটিতে, আমরা খেয়ে দেহের মধ্যে সেই মাত্রায় কাঁচা হলুদ কখনোই ক্যান্সার টিউমারের কাছে পৌঁছতে পারি না। ঠিক আছে? আমরা কাঁচা হলুদ খাবো, খেলে পরে প্রথমত ঠিক মতন হজম হয় না। যেটুকু হজম হয় সেটা আবার অ্যাম অ্যা রক্তের মধ্যে স স অতি অল্প পরিমাণে শুষে যায়। সেটা শুষে যাওয়ার পরপরই আমাদের লিভার চেষ্টা করে এটাকে দেহ থেকে বার করে দিতে। কাঁচা হলুদের কথা বলছি। তো দেহ থেকে সেটাকে বার করার চেষ্টা করে। সেই বার করার ব্যাপারটাকে থামানোর জন্যে আমরা সঙ্গে গোলমরিচ খেতে পারি। তাহলে লিভারের একটা এনজাইম নষ্ট হয়ে যায়। যেই এনজাইমটা কাঁচা হলুদের এই যে কারকিউমিন সেটাকে দেহ থেকে ঠেলে বার করত। তো যখন ওই এনজাইমটা নষ্ট হয়ে যায় তখন কাঁচা হলুদটা বা এই কারকিউমিনটা আমাদের দেহে আরো কিছুক্ষণ বেশি সময় থাকে। কিন্তু ওই গোলমরিচের গুঁড়োর যে প্রভাব সেটা যখনই কেটে যায় তখনই লিভার আবার করে কি ওই তার যে এনজাইমটা সেটা সক্রিয় হয়ে ওঠে এবং রক্ত থেকে কাঁচা হলুদকে ঠেলে বার করে দেয়। তো যেটা একদিকে নির্দেশ করে যে সেটা আসলে মানুষের জন্য উপকারী নয়। তো অ্যাম এইরকম গবেষণায় ২ রকমের ফল পাওয়া গিয়েছে কাঁচা হলুদের ক্ষেত্রে। সুতরাং কাঁচা হলুদ খেয়েই উনার স্ত্রীর যে ক্যান্সার তিনি মুক্ত হয়েছেন এই দাবিটা খুব জোর দিয়ে করার উপায় নেই। কিন্তু উপোস করলে
ক্যান্সার রোগীদের উপকার হবে। কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করলে উপকার হবে, সেই ব্যাপারটা পরীক্ষিত এবং সেটা গবেষণা দ্বারা প্রমাণিত। তাই সেই কথাটা আমরা জোর দিয়ে বলতে পারি, সেই পদ্ধতিটা ক্যান্সার রোগীদেরকে অনুসরণ করার জন্যে আম অনুরোধ করতে পারি। তাদেরকে বলতে পারি। उसके बाद 10-12 नीम के पत्ते, तुलसी। नीम के पत्ते, तुलसी से ग्रीन ब्लड कहते हैं। द डॉक्टर्स कॉल इट ग्रीन ब्लड। फोटोसिंथेसिस होती है जो प्लांट्स में आती है, तो अगर आप 50 ग्राम के करीब पालक के पत्ते या ग्रीन पत्ते आप लें, और सबसे तकड़ी दवाई कैंसर की कड़वे और खट्टे तत्व, बेरीज। सो তো তিনি দাবি করলেন যে ওই গ্রিন বিভিন্ন রকমের পাতা সেগুলোকে নিম পাতা, তারপরে পালং শাকের পাতা, তারপরে এরকম সবুজ পাতা নিয়ে তিনি সেটা দিয়ে খুব সম্ভবত একটা জুস তৈরি করেছেন। কারণ তিনি বললেন সেটাকে গ্রিন ব্লাড বলা হয়। তো সেখানেও আমি আপনাদেরকে আগেও এ বিষয়ে বলেছি যে গ্রিন জুসের আম যে কিছু নেতিবাচক দিক রয়েছে, প্রথমত উপকারী দিকগুলোকে যতটা দাবি করা হয়, ঠিক পরীক্ষাভিত্তিক গবেষণায় এত উপকার হতে দেখা যায়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর বেশ কিছু ক্ষতির দিক রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা সচেতন নই। এখন উনার স্ত্রীর ক্ষেত্রে আ কিমোথেরাপি, রেডিওথেরাপি অনেক কিছু করার পরে তারা এটা শুরু করেছেন। তাতে তার দেহের যে কি অবস্থা, সেটা তো নিশ্চিত করে বলার উপায় নেই। তিনি যে একজন সাধারণ স্বাভাবিক মানুষের দেহে যেই প্রক্রিয়াগুলো যেভাবে সচল থাকে, তার দেহে যে সেভাবেই সব সচল রয়েছে, তারও নিশ্চয়তা নেই। তো এই অবস্থাতে আম এই গ্রিন জুস উনার উপকার করে থাকতে পারে। আবার হয়তো উপকার না করে এটা কিছু ক্ষতিও করে থাকতে পারে। যেটা উনার পক্ষে তো সেটা জানা সম্ভব নয়। উনি তো গবেষক নন। উনি তো ডাক্তার নন। তো এবং সেভাবে করে পরীক্ষা-নিরীক্ষাও ওনারা করছিলেন না। সুতরাং এই তথ্যগুলো আসলে দেখতে পাচ্ছি যে খানিকটা সন্দেহ থেকে যাচ্ছে এগুলোর ব্যাপারে। কিন্তু যে ব্যাপারে সন্দেহ নেই সেটা হচ্ছে শর্করা বাদ দিতে হবে এবং উপোস, লম্বা উপোস করতে হবে। যদি এই দুটোকে আমরা করি তাহলে ক্যান্সার রোগীরা চমৎকার আ বেনিফিট পাবেন। কারণ ক্যান্সার প্রধানত শর্করা ভিত্তিক বাঁচে। তো আবার অন্যদিকে এই কথাও ঠিক যে অ্যাম এই যে লেবুর কথা, লেবু না, এই কাঁচা হলুদের কথা তিনি বললেন বা এরপরে একটু পরে উনি বলছেন কিনুয়া খাইয়েছেন। কিনুয়াও কিন্তু আসলে শর্করা। কিনুয়া যে অ্যাম বীজটা, এটাও বীজ। এটা থেকেও প্রচুর শর্করা থাকে। তো একদিকে শর্করা যেমন বাদ দিতে চাইছেন, সঙ্গে আবার জটিল শর্করা, রিফাইন্ড শর্করা বাদ দিয়ে জটিল শর্করা খেয়েছেন। তো আমি যেটা তাতে বুঝি তাতে সেটা হচ্ছে যে উনার স্ত্রীর দেহে তাহলে অ্যা হজম হওয়ার পরে রক্তে গ্লুকোজ প্রবেশ করেছে তুলনামূলকভাবে কম। প্রবেশ করেনি তা নয়, কিন্তু করেছে তুলনামূলকভাবে কম। এবং সেটা হয়তো কিটোজেনিক যে পরিবেশ তার দেহের মধ্যে তৈরি করতে সাহায্য করেছে। আর কিটোজেনিক কেন বারবার বলছি সেটা আরেকটু পরে সামনে আসবে এবং আমি তখন ব্যাখ্যা করব। तो वो जो खट्टा पदार्थ और नीम के पत्ते और हल्दी, अदरक, ये सवेरे देना। चाय छुड़वाई तो चाय, जो इंडियन स्पाइसेस, सिनेमम। ওই টকের কথা তিনি বললেন। খাট্টা হচ্ছে টক জিনিসকে ওরা খাট্টা বলে। তো অ্যাম ওই খাট্টা জিনিস তিনি বলছেন যে দেহের জন্য খুব উপকারী। এটারও সেই একই কথা একটু আগে যেটা বোঝালাম যে গবেষণা ভিত্তিক প্রমাণ চাই। শক্তিশালী গবেষণা ভিত্তিক নির্ভরযোগ্য প্রমাণ নাই। সেজন্যে আমি এই উম টাকে অনুসরণ করার ঠিক পক্ষপাতী নই। আপনি যদি ক্যান্সার রোগী হন এবং আপনি যদি সবকিছুই ব্যবহার করতে চান, করতে পারেন। কিন্তু তাহলে আপনাকে খুঁজে বার করে দেখতে হবে যে কোনটাতে কতটা উপকার, কোনটাতে কতটা অপকার। কারণ উপকার, অপকার কিন্তু খুব কাছাকাছি থাকে। जिसे हम दालचीनी कहते हैं, सिनेमम। सिनेमम के साथ काली मिर्ची, लौंग। व्हेन द ब्रिटिशर्स केम, दे केम बिकॉज ऑफ दी स्पाइसेस, राइट? छोटी इलायची, इसको उबाल के इतना सा गुड़, बस वही इसका शुगर थी, बस इतना सा गुड़ उसमें डाल के वो चाय। তো সকালে তিনি সকালে না দুপুরের দিকের কথা মনে হলো যে তিনি দারুচিনি, লবঙ্গ, এলাচ, তারপরে কালা মরিচ বললেন। তার মানে হচ্ছে যে ওই গোলমরিচ যেটাকে আমরা বলি, এইগুলো একত্র করে তিনি চা বানিয়েছেন। তার মধ্যে সামান্য একটু গুড় দিয়েছেন। দিয়ে উনার স্ত্রীকে সেই চাটা খাইয়েছেন। ওই সামান্য একটু যে গুড় দেওয়া, ওই গুড়টাই তিনি সারাদিন দিয়েছেন। তো এটা আসলে যেই জিনিসটা শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় প্রমাণ করে সেটা হচ্ছে যে ক্যান্সার রোগীরা যদি খাবার থেকে যে রিফাইন্ড কার্বোহাইড্রেটটাকে বাদ দেন, তাহলে সামান্য পরিমাণে মিষ্টি চিনি খেয়েও পার পেয়ে যেতে পারেন। মিষ্টি চিনিটার মধ্যে অর্ধেক থাকে গ্লুকোজ, অর্ধেক থাকে ফ্রুক্টোজ। তো আপনি যদি ০.৫ চামচ
চিনি তাহলে খান, তাতে অতি অল্প পরিমাণ গ্লুকোজই আপনার দেহে প্রবেশ করবে। আর আ উনার স্ত্রীর ক্ষেত্রে উনারা যেরকম সবাই মিলে উনাকে সাহায্য করছিলেন, উনিও নিশ্চয়ই ব্যায়াম করছিলেন। তো ব্যায়াম করলে আমাদের গ্লুকোজ খরচ হয়ে যায় অতি দ্রুত। তো গ্লুকোজ খরচ হয়ে গেলে ওই যে চা খাইয়েছেন তার মধ্যে একটু গুড় দিয়েছিলেন। তার মধ্যে সেই চিনি ছিল, তার মধ্যে গ্লুকোজ ছিল কিন্তু হয়তো ব্যায়াম করে খরচ করে ফেলেছেন। ফলে ক্যান্সার বৃদ্ধিতে এটা কোনো ভূমিকা রাখতে পারেনি। কিন্তু কারো যদি এই অবস্থা এরকম হয় যে না আমি চিনি খাওয়া শুরু করলে বা আ গুড় খাওয়া শুরু করলে থামতে পারি না বা আমার ৩ চামচ না হলে হয় না, তাহলে আপনার জন্যে ক্যান্সার থেকে যদি মুক্ত থাকতে চান, ক্যান্সারকে সারিয়ে ফেলতে চান তাহলে থামতে হবে। আপনাকে এটা ছেড়ে দিতে হবে। এটাকে পরিবর্তন করতে হবে। नो मिल्क प्रोडक्ट, राइट। उसके बाद नट्स, गैप दिया, और एक सफेद पेठे का जूस, व्हाइट एशगर्ड, उसका जूस। হোয়াইট অ্যাশ গার্ড হচ্ছে গিয়ে আমরা যেটাকে চাল কুমড়া বলি। অ্যা সেই চাল কুমড়ার জুস তিনি খাইয়েছেন। তো আবারও একই কথা, এইগুলো অনেকে দাবি করেন এগুলো খেলে উপকার হয়। কিন্তু পরীক্ষা করে একেবারে গবেষণাতে যে ২ দল মানুষ নিয়ে এক দলকে এটা খাওয়ানো হলো, যারা ক্যান্সার আক্রান্ত, অন্য দল যারা ক্যান্সার আক্রান্ত তাদেরকে খাওয়ানো হলো না এবং তারপরে দেখা হোক ফল কি, এইরকমভাবে গবেষণা করা হয়নি। আর এটা করা যাবেও না আসলে। কারণ বুঝতেই পারছেন ক্যান্সার আক্রান্ত মানুষ, তাদেরকে নিয়ে আমরা পরীক্ষা করব। যদি এমন জিনিস দেই যে সবারই উপকার হচ্ছে, তাহলে এক কথা। কিন্তু যদি দেখা যায় যে না একটা জিনিস দিলাম তাতে রোগীর আসলে মৃত্যু আরো দ্রুততর হলো, সেটা তো অনৈতিক কাজ হবে, তাই না? তো সেজন্যে এইরকম গবেষণার অনুমতিও মেলে না। এরকম গবেষণা করার অনুমতিও মেলে না। তো তার মানে এই বিষয়ে গবেষণা হবে না। তো এই বিষয়ে গবেষণা আমরা সর্বোচ্চ ওই পর্যবেক্ষণ ভিত্তিক যে তথ্য সেগুলোর উপরেই ভরসা করতে হবে। কিন্তু সেগুলো যেহেতু অত্যন্ত দুর্বল, তাই এগুলোর উপরে খুব জোর দিয়ে ভরসা করার পথ নেই। वो खत्म हुआ, 1 डेढ़ घंटे बाद ब्लूबेरीज, जो ब्लूबेरीज नहीं अफोर्ड कर सकते मेरे बहन भाई, अनार। आंवला इज ऑल्सो बेरी। शहतूत, ब्लैकबेरी, बेरीज नहीं। बेरीज के साथ इसको 4 पीसेज ऑफ अखरोट और 2 ब्राजिल नट्स। তো বিভিন্ন রকমের বাদাম এবং বেরি, আম জাম জাতীয় ফল যেগুলো, কালো জাম বা আম সেতুত বললেন বা ব্ল্যাকবেরি বললেন, সেটা হচ্ছে কালো জাম। তো আম সঙ্গে ব্লুবেরি বলেছিলেন। ব্লুবেরি আমাদের দেশে অবশ্য খুব সহজে পাওয়া যায় না। আ আর পাওয়া গেলেও অত্যন্ত দামি হয়। তো এটা যে খেতেই হবে তা নয়। আম তো এই জিনিসগুলো তিনি তার স্ত্রীকে খাইয়েছেন। আ বাদাম খাইয়েছেন, ব্রাজিল নাট, তারপরে আলমন্ড এগুলো খাইয়েছেন। और मैकेडेमिया नट्स और पीकन नट्स, ये 4 तरह के नट्स। ब्लूबेरीज, और एक ग्लास जूस का जिसमें बीटरूट, चुकंदर, चुकंदर, गाजर और एक आंवला था। তো বিটরুট, তার মধ্যে আমলকি, তারপরে এই বিভিন্ন বাদাম, এই সমস্ত দিয়ে তিনি একটা জুস বানিয়ে তার স্ত্রীকে খেতে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন এতে উপকার হয় বা হয়েছিল। কিন্তু আম আসলে পরীক্ষা না করে আবারও বলছি যে আমরা নিশ্চিতভাবে বলতে পারব না এর উপকার করেই। কারণ যে কথাগুলো যেই জিনিসগুলো ব্যবহার করেছেন এগুলোর প্রত্যেকটারই ক্ষতিকর দিকও রয়েছে। বিটের মধ্যে আমি অক্সালেটস এর কথা বলেছি। প্রচুর পরিমাণে অক্সালেটস থাকে। বিটের মধ্যে চিনিও থাকে। বিটের মধ্যে অ্যাম গ্লুকোজ থাকে এবং ফ্রুকটোজ যে চিনি সেটাও থাকে। তারপরে অ্যাম আমলা, তারপরে এই অন্যান্য যে জিনিসগুলোর কথা তিনি বললেন, এই সবগুলোর মধ্যেই কিছু উপকারী জিনিস আছে বলে আমরা মনে করি। কিন্তু কিছু ক্ষতিকর জিনিস আছে বলেও প্রমাণিত। তো সেই ক্ষেত্রে এই সমস্তটাকে একত্রে মিশিয়ে খাওয়ানোর পরে উনার তাতে কি ক্যান্সার সারাবার ক্ষেত্রে এটা আসলে উপকারী ভূমিকা রেখেছে কি রাখেনি, সেটা নিশ্চিত করে বলা কঠিন। যদি আমরা ২ জন ক্যান্সার রোগী পেতাম এই উনার মতনই, উনার একটা ক্লোন তৈরি করা যেত যে উনার এক্সাক্ট ফটোকপি এই নবজাত সিধুর স্ত্রীর একটা ফটোকপি যদি আমরা তৈরি করতে পারতাম এবং যিনি ওই ফটোকপির যে ২য় জন, তাকে এই জিনিসটা না দিলাম না। আর উনাকে দিলাম। তারপরে দেখলাম যে দুজনের মধ্যে পার্থক্যটা কি হয়। যদি সেরকম করা যেত তাহলে আমরা আরো নির্ভরতার সঙ্গে বলতে পারতাম যে এটা আমরা এই পরীক্ষা করেছি, তাতে এই ফল পেয়েছি। সেখানে অবশ্য প্রশ্ন থেকে যেত যে সেই কথা তো আসলে সকলের ক্ষেত্রে কি খাটবে? উনার স্ত্রীর দেহের যে অবস্থা, উনার স্ত্রীর জেনেটিক্স ইত্যাদি, ইত্যাদি সমস্ত কিছু ভূমিকা রাখবে উনার ক্ষেত্রে। ওই আমরা ঐরকম গবেষণা করে যদি পাইও একটা জিনিস উনার জন্য উপকারী হয়েছিল, সেটাও আপনার জন্য যে উপকারী হবেই, সে কথাও বলা যাবে না। কারণ আপনি তো উনি নন। আপনি একটা ভিন্ন মানুষ।
यू विल नॉट बिलीव, ये करके उसके बाद कुछ नहीं, नथिंग। फिर रात को 7 साढ़े 7 जैसे ही दिन छिपा, नो राइस नो रोटी, किनोआ। তো শেষ খাবার হিসেবে তিনি দিতেন কিনোয়া, ভাত বা রুটি দিতেন না। আম তো কিনোয়া খাইয়ে তারপরে দিনটাকে ক্লোজ করে দিতেন। তো এখানে একটুখানি অবশ্য আমি গরমিলও পাচ্ছি। কারণ তিনি শুরুতে বলেছিলেন যে ৬ টার মধ্যে খাওয়া শেষ করেন। কিন্তু এখন আবার বলছেন যে আম ৭:৩০ ৭:৩০ টার মধ্যে এই এই কিনোয়া খেতে দিতেন। তো তাহলে উপোসটা খানিকটা আরেকটু ছোট হয়ে যায়। যদিও লম্বা উপোসটাই বেশি উপকারী ভূমিকা রাখে বলে গবেষণায় পাওয়া গিয়েছে। প্রফেসর টমাস সেফ্রির এবং আ প্রফেসর ডমিনিক ডিঅগাস্টিনো, তারপরে এরকম আরো অনেক আম গবেষক যারা এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন, তারা দেখেছেন যে উপোসটা আসলে চমৎকারভাবে উপকারী ভূমিকা রাখে। সঙ্গে শর্করা বাদ দেওয়া, সেটাও উপকারী ভূমিকা রাখে। The only grain which is anti-inflammation and anti-cancer. কিনোয়া সম্পর্কে এই কথাগুলো আম ঠিক এত জোর দিয়ে বলা যায় না। তার কারণ হচ্ছে ঠিক হলুদের মতনই অ্যা হলুদকেও কিন্তু দেখা গিয়েছিল যে ল্যাবরেটরির বাটিতে ক্যান্সার কোষ রেখে তার মধ্যে হলুদের যে কারকিউমিন সেটা মিশিয়ে দিলে কয়েক ঘন্টার মধ্যে ক্যান্সার কোষটা মারা যায়। এটা দেখা গিয়েছিল। সুতরাং অ্যাম তারপর থেকেই কিন্তু ১ম ধারণাটা আসে যে তাহলে আমরা হলুদ খেলে আমাদের হয়তো ক্যান্সারের বিরুদ্ধে এটা উপকারী ভূমিকা রাখবে। কিন্তু খাইয়ে মানুষকে যখন খাওয়ানো হলো তখন দেখা গেল যে না, এটা আমরা যেরকম আম ভেবেছিলাম যে এইভাবে কাজটা হবে, দেহ সেভাবে কাজটা করে না। তো যদি দেহ আমাদের পরিকল্পনাকে অনুসরণ না করে, তাহলে তো আমাদের পরিকল্পনাটা আর আম যৌক্তিকতা থাকে না। কারণ আমরা তো সেটাকে দেহকে তো বাধ্য করতে পারব না যে, "না, আমার পরিকল্পনা মতন তুমি এই কাজগুলো করো।" দেহ তার নিজের মতন চলে, তাই না? তো অ্যা বিষয়টা হচ্ছে এই। एंटी इन्फ्लेमेशन एंड एंटी कैंसर। उसको किनोवा थोड़ा बॉईल करके देना, या बादाम के आटे की रोटी, 2 सब्जियां और इतना सारा सैलेड, बीच में पत्ते। 40 दिन के बाद, निढाल थी पूरी। 40 दिन के बाद पेट स्कैन हुआ। हुसैन साहब हैं इन मोहाली। ही लुक्ड एट द पेट स्कैन, ही सेड, सिद्धू साहब ग्रेड 4 स्टेज 4। मैं कहा जी हाँ। कह रहा है ऑपरेशन करवाना है। मैं हाँ जी। ऑपरेशन दूसरा जो था, कह रहा फिर आप स्कैन के लिए लेके आइए, ये चीजें हैं। ऑपरेशन हुआ दूसरा। इट वाज वन ऑफ इट्स काइंड ऑपरेशन, क्योंकि पीछे से फ्लैप उठा नहीं सकते थे, तो उठा के मसल ही पूरा चेंज करके यहाँ लगा दिया। लाइव मसल था। बस 45-50 days after that operation, the PET scan was done, not a single cell of radiant cancer, जो जिसे cyst कहते हैं, एक भी। তো এই পদ্ধতি অনুসরণ করার পরে ৪০ দিনের মধ্যেই তিনি দেখলেন উনার স্ত্রীর গায়ে আর একটাও ক্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না। টিউমার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যেটা অত্যন্ত আম সুসংবাদ এবং ক্যান্সার রোগীরা এইরকম ফলাফলই আশা করেন। এইরকম ফলের জন্যই চেষ্টা করেন এবং উনার কথা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রথমত উনি এই ইটাকে উনার ডায়েটটাকে রেখেছিলেন লো কার্ব, অর্থাৎ শর্করা খাওয়া সাংঘাতিকভাবেই কমিয়ে দিয়েছিলেন। সঙ্গে উপোস করেছেন। আর এরপরে কিটোজেনিক ডায়েটের কথা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে উনি কিটোজেনিক ডায়েটের আ আইডিয়াটা উনার স্ত্রীর ক্ষেত্রে আসলে কাজ করেছে। যদিও উনি কিটোজেনিক ডায়েট করেছেন বলে আমি দাবি করছি না। সেটা কেন করেছে? তার কারণ হচ্ছে তার স্ত্রীকে তিনি নারকেল তেল দিয়ে যত খাবার যাই রান্না হচ্ছিল সেটাতে তিনি নারকেল তেল দিয়ে রান্না করে দিচ্ছিলেন। তারপরে নারকেলের যে দুধ হয় সেটা খাইয়েছিলেন। তো মানে রান্নার জন্য সেটা ব্যবহার করেছেন। তো সেটা যে খুব ভালো বুদ্ধি তা নয়। কারণ নারকেলের দুধের মধ্যেও বেশ খানিকটা কার্বোহাইড্রেট থাকে। কিন্তু নারকেল তেলটা অতি দ্রুত আমাদের দেহে কিটোনের মাত্রা বাড়ায়। তো উনার স্ত্রী সৌভাগ্যবতী যে উনার দেহে এই নারকেল তেল ব্যবহার করার পরে আমি সন্দেহ করি যে কিটোন এর মাত্রা বেড়েছে। যেই কিটোন উনার ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে উনাকে ক্যান্সার মুক্ত করেছেন। কারণ এটাও প্রমাণিত যে কিটোন দেহের মধ্যে বাড়লে সেটা ক্যান্সারের বিরুদ্ধে প্রায় ১২-১৩ টা বিভিন্ন উপায়ে ক্যান্সার কোষকে দমিয়ে রাখার চেষ্টা করে। তো সে কথাটুকুই আমরা এবারে শুনবো। আমি আর খুব বেশি থামবো না। উনি নারকেল তেল পর্যন্ত যে কথাগুলো বলবেন, সেখানে গিয়ে তারপরে থামবো। बिलीव यू मी, मैं आप अपने बहन भाइयों से ये कहना चाहता हूं कि कैंसर कैन बी डिफीटेड अगर आप अपने लाइफस्टाइल को चेंज करें। जो इलाज कैंसर का है वही फैटी लिवर का है। जिनको ये वेट आता है, जो डाइट इसने ली वो मैंने ली और मेरा फैटी लिवर खत्म हो गया। आई लॉस्ट 25 केजीज। लोग मुझे जवान कहने लगे, मैं भी मलिका पुखराज का गाना लगा के सुन लेता हूं, अभी तो मैं जवान हूं। यू सी, वी रिकवर्ड ब्यूटीफुली। सारसॉप लीव्स। और सबसे बड़ी बात बहनों भाइयों, कोकोनट इज द थिंग दैट वर्क्स मिरेकल्स। अब आप पूछेंगे कि खिलाया क्या भाई?
रोटी काट दी, राइस काट दिया, मैदा काट दिया, समोसे काट दिए, चाय छुड़वा दी, फिर खिलाया क्या? किस तेल में? रिफाइंड ऑयल निकाल दिए, ओनली कोकोनट ऑयल, वो भी कोल्हू से। पीली सरसों, उसको कच्ची घनी बोलते हैं। कच्ची घनी का तेल 50 रुपये का, और जो जड़ी एडी की बोतल 50 रुपये का। कोकोनट ऑयल वही मुंह पे लगा लेना, उसी से खाना बनाना है। कुछ नहीं हुआ इसको। शी केम बैक। ऑलिव ऑयल, जो ऑलिव ऑयल नहीं अफोर्ड कर सकते, कोकोनट ऑयल। जितना खाना बनता था कोकोनट मिल्क। आप 20 रुपए का नारियल लीजिए, जो पानी वाला होता है, गिरी निकालिए, मिक्सी में डालिए, उसमें पानी डालिए, कोकोनट मिल्क। जितनी मर्जी सब्जी बनाइए उसमें। आमंड मिल्क, जो नहीं अफोर्ड कर सकते आमंड, तो उसको कोकोनट है। आमंड मिल्क 15-20 गिरियां, 15-20 गिरी आप बादाम की पानी में डालिए, उसको वो करिए, आमंड मिल्क। আম এই কাঠবাদামের দুধ যেটা তিনি বলছেন সেটা উম এই পর্যন্ত আমি যে লেখাপড়া করেছি তাতে আম আমার বিশ্বাস যে সেটা আসলে উপকার খুব বেশি একটা করেছে তা বলা হয়তো কঠিন। তো নারকেলের ক্ষেত্রে নারকেলের দুধ ব্যবহার করলেও তার মধ্যে নারকেলের তেল তো ছিল। অর্থাৎ নারকেলটাকে তিনি তুলে নিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে ফেলেছেন। তাতে যে জিনিসটা তৈরি হয়েছে তার মধ্যে তো নারকেলের তেলটাও ভেতরেই ছিল। তো ওই তেলটা যখন আমরা রান্নার করি তখন ওই তেলটা বেরিয়ে আসে এবং রোগী যদি এই খাবার খায় তার দেহে নারকেল তেলের পরিমাণটা বেড়ে যায় বা খাবার হিসেবে নারকেল তেলটা সে খেলো। আর নারকেল তেল থেকে যেহেতু তৈরি হয়, কিটোন তৈরি হয় খুব সহজে। সেই কারণে রোগীর দেহে কিটোনের মাত্রা বেড়ে যায়। তো সেই অর্থেই আমি এটাকে কিটোজেনিক ডায়েট বলছি। কারণ তিনি শর্করা খাওয়া কমিয়েছেন, অ্যাম দীর্ঘ সময় উপোস করেছেন এবং সবকিছু রান্নার মধ্যে নারকেল তেল ব্যবহার করে করেছেন যে যার কারণে দেহের কিটোনের তৈরির যে সম্ভাবনা বা সুযোগ অনেক বেশি বেড়ে গিয়েছে। তো ফলে এক কথায় আমি এই ঘটনা থেকে বা ওনার এই কনফারেন্স থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তিনি আমি যেই পথ আপনাদের সকলকে অনুসরণ করতে বলি, ঠিক সেই পথটিই অনুসরণ করেছেন। কিটোজেনিক ডায়েট করেছেন, শর্করাগুলোকে বাদ দিয়েছেন এবং চর্বি হিসেবে নারকেল তেল খেয়েছেন, স্যাচুরেটেড ফ্যাট নারকেল তেল সেটাই তিনি খাইয়েছেন যেটা থেকে প্রচুর কিটোন তৈরি হয় এবং আম অ্যা তাতে তিনি ক্যান্সার মুক্ত হয়েছেন। এখন উনার ভিডিওটাকে আমি এরপরে আর রিভিউ করছি না। কিন্তু যারা ক্যান্সার রোগী তাদের জন্য এরপরে আরেকটু এডিশনাল তথ্য দিয়ে রাখবো। সেটা হচ্ছে যে মেটফর্মিন যে ওষুধটা আছে, সেটাও কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বেশ উপকারী ভূমিকা রাখে। সঙ্গে আপনি যদি কেটোজেনিক ডায়েট করেন, সঙ্গে মেটফর্মিন খান, তাহলে আপনার দেহে এই কেটোজেনিক ডায়েটের যে ইতিবাচক প্রভাবটা সবথেকে শক্তিশালীভাবে সেটা আপনি আশা করতে পারেন। কারণ মেটফর্মিন দেহের মধ্যে আমাদের কলিজা থেকে যে চিনি উৎপাদন হয়, সেই উৎপাদনটাকে কমায়। তো ফলে রক্তে চিনির মাত্রা কিছু কমে আসে। রক্তে চিনির মাত্রা কম থাকলে কিটোন তৈরির সম্ভাবনা বাড়ে। আর কিটোন দেহে বেশি থাকলে তখন রক্তে চিনি কমিয়ে দিলে আমাদের সুস্থ অঙ্গগুলো কিটোন ব্যবহার করে চলে। অথচ আম এই ক্যান্সার কোষ যেহেতু কিটোন ব্যবহার করতে পারে না, তারা মারা পড়ে। তো সেটা একটা উপকারী দিক ঔষধ খেলে। এটা প্রফেসর সিফ্রিড এ বিষয়ে বলেছেন। তারপরে ইনফেক্ট আজকেই আমি আমার প্রোফাইলে একটি গবেষণাকে শেয়ার করেছি যেখানে ইঁদুরের উপরে গবেষণায় দেখা গিয়েছিল যে কিটোজেনিক ডায়েট এবং সঙ্গে মেটফর্মিন ব্যবহার করাতে অনেক আম ভালো ফল তুলনামূলকভাবে ভালো ফল দেখা গিয়েছে। সুতরাং সেটা চেষ্টা করা যায়। আর প্রফেসর আম টমাস সিফ্রিড আরেকটা কথা খুব বলেন সেটা হচ্ছে ওই অ্যাম অ্যালবেন্ডাজোল বা মেবেন্ডাজোল দলের যে কৃমিনাশক ঔষধ যদি আপনি কিটোজেনিক ডায়েট করেন, আপনার দেহের মধ্যে যদি কিটোন থাকে, তো শর্তটা হচ্ছে আপনার দেহের মধ্যে কিটোন থাকতে হবে। কিটোন যদি না থাকে তাহলে আপনি এই এখন যে কথাটা বলব এটা থেকে বেনিফিট পাবেন না। আপনাকে ১ম এ শর্করা খাওয়া বন্ধ করে বা উপোস করে দেহটাকে কিটোন জেনিক অবস্থায় বা কিটোটিক অবস্থায় নিয়ে যেতে হবে। তারপরে আপনি যদি অ্যালবেন্ডাজোল বা মেবেন্ডাজোল যে কৃমির ঔষধগুলো, সেইগুলো সকালে ২০০ মিলিগ্রাম, রাতে ২০০ মিলিগ্রাম ব্যবহার করেন, তাহলে আপনার আ সেখান থেকে দারুণ উপকার পাবেন বলে প্রফেসর টমাস সেফ্রিড দাবি করেন। তিনি বলেন যে, তার যদি ক্যান্সার ধরা পড়ত তাহলে তিনি ইমিডিয়েটলি এই কেটোজেনিক ডায়েট, উপোস এবং সঙ্গে এই মেবেন্ডাজোল বা অ্যালবেন্ডাজোল ঔষধটাকে খাওয়া শুরু করতেন। তো আম তাহলে এই ভিডিওটি দেখার পরে উনি যে কাঁচা হলুদের কথা বলেছেন বা অন্যান্য যে আম আদা, হলুদ ইত্যাদি যে জিনিসগুলোর কথা তিনি বললেন, সেইগুলোর থেকে আমি বেশি গুরুত্বপূর্ণ বা গবেষণার প্রমাণ রয়েছে যেই কাজগুলোর আম পেছনে, সেগুলোকে পাচ্ছি লম্বা উপোস, খাবার থেকে শর্করা পুরো বাদ, রিফাইন্ড যে তেল সেটাকে বাদ
এবং রোগীকে নারকেল তেল বা এরকম স্বাস্থ্যকর তেল, এখানে ঘি খেলেও চলবে। ঘি, মাখন, আ মাংস খেলে মাংসের চর্বি সেটাও চলবে। এগুলো খাওয়ালে পরে এবং সঙ্গে যদি মেটফর্মিন এবং ওই যে অ্যালবেন্ডাজোল ওষুধগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে যারা খুব বিপদের মধ্যেই আছেন তাদের অনেকেই উপকার পাবেন। ১০০ ভাগ গ্যারান্টি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। এই গ্যারান্টি কেউই দিতে পারবে না। কিন্তু অ্যাম যদি আর কোনো আশা না থাকে, তাহলে চেষ্টা করতে দোষ কি? আর কিটোজেনিক ডায়েটের ব্যাপারটা যদি আপনি স্টেজ 1 এর ক্যান্সারেও ধরা পড়েন, মানে আপনার ক্যান্সার ধরা পড়েছে স্টেজ 1, যদি সেই অবস্থায়ও হয়, তাহলেও আপনি কিটোজেনিক ডায়েটটা কিন্তু করতে পারেন। ডায়েট চলা অবস্থায় আপনি কিমোথেরাপি নিতে পারবেন এবং তাতে কিমোথেরাপি আরো ভালো কাজ করে, এটা প্রমাণ আছে। তো কিটোজেনিক আপনার বডিটা যখন কিটোটিক অবস্থায় আছে, আপনার রক্তে কিটোন যখন থাকে, তখন রেডিওথেরাপি অনেক বেশি উপকারী ভূমিকা রাখে, অনেক বেশি কার্যকরী হয়। প্রমাণ আছে। তো আপনি অ্যা ক্যান্সার ধরা পড়লেই বা ক্যান্সার হয়েছে সন্দেহ করলেই, সেজন্য ১ম এই শুরু করুন কিটোজেনিক ডায়েট, উপোস, তারপরে বাকি যা কিছু করতে চান করবেন। তো যাই হোক, আশা করছি এই আলোচনা থেকে আপনারা ক্যান্সার আক্রান্ত যারা রয়েছেন তারা আ কিছু ধারণা পাবেন এবং কিছু আশার আলো দেখতে পাবেন। আপনারা যদি মনে করেন যে উনি যেই জিনিসগুলো খেয়েছেন, কেউ সেটা খেতে চান, আমি আপনাদেরকে না করব না। আম খেতে পারেন। আপনাদের যদি সেটাকে উপকারী বলে বিশ্বাস করার যথাযথ কারণ থাকে নিশ্চয়ই, কেন নয়? কিন্তু এই পর্যন্ত আমি যে গবেষণাপত্রগুলো পেয়েছি, গবেষণাগুলো পড়েছি তাতে আমি এগুলোর সপক্ষে পরীক্ষা নির্ভর গবেষণার প্রমাণ পাইনি। তো সেজন্য এগুলোর কথা আমি জোর দিয়ে বলি না। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি এর থেকে আপনারা কিছু উপকৃত হয়ে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।